আর্জেন্টিনার জন্য হারাটা খুবই এক্সপেক্টেড ছিল, ব্রাজিলের হারাটা খুবই আনএক্সপেক্টেড ছিল। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের দৈনিক ইনকিলাবের সাপ্তাহিক খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান মাঠে ময়দানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফুটবল বিষয়ক আলোচনায় আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের একজন তরুণ ক্রীড়া বিশ্লেষক আরশান শাফকাতকে আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আরশান, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম এবং থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি খুবই গর্বিত এবং এক্সাইটেড এই ইভেন্টটা এক্সপ্লোর করার জন্য। আমরা আজকে আমাদের ফুটবল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন ফুটবলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে আমাদের দেশে বিদেশে। শুরুতেই সেই ওয়ার্ল্ড কাপ যে আমাদের যে আমেজটা প্রতি 4 বছর পর পর আসে, আপনারা জানেন এই উত্তেজনাপূর্ণ এই ইভেন্টের দিকে আমাদের সবার নজর। আমরা আজকে শুরুতে আমরা সেই ওয়ার্ল্ড কাপ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে বাংলাদেশ সময় ভোরবেলা, আমাদের সময় ভোরবেলা আজকে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই খেলা শেষ হয়েছে। আপনি জানেন আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটো দলই কিন্তু আজকে কাকতালীয়ভাবে হেরে গেছে এবং দুটো দল কিন্তু অলরেডি আগেই কোয়ালিফাই করেছে চূড়ান্ত পর্বে, কিন্তু আজকে শেষ ম্যাচে তারা হেরে গেল। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আপনি কিভাবে দেখছেন এই দুইটা বড় পরাশক্তি তারা হেরে গেল? জি, প্রথমত আমি বলতে চাচ্ছি আর্জেন্টিনার জন্য এটা হারাটা খুবই, আমি বলবো, এক্সপেক্টেড ছিল। তার একটি কারণ হচ্ছিল আর্জেন্টিনার যে মেইন প্লেয়ার মেসি, সেই ম্যাচটি খেলে নেই। এবং আমরা যদি লক্ষ্য করি আর্জেন্টিনার মেইন দুটি ডিফেন্ডার, এক তো লিসান্ড্রো মার্টিনেজ, সে এই ম্যাচের জন্য ইনজুর্ড ছিল, এবং রোমেরো সেও সাসপেন্ডেড ছিল, সমস্যা আছে। তো আমাদের এখন যে অপশন ছিল সে ছিল বারেডি। সে ইন্টারন্যাশনাল অতটুকু এক্সপিরিয়েন্স না, এবং তার আরেকটা পেয়ারিং আমরা দেখতে পেয়েছি ওটা মেন্ডিতে। সে একটি খুবই মানে প্রুভেন ডিফেন্ডার, অলদো সে মানে হি ইজ অ্যান এজিং মিড প্লেয়ার অ্যাজ ওয়েল। সো তার জন্য টু কোপ আপ উইথ দ্য হাই ইন্টেন্সিটি ফুটবল অফ ইকুয়েডর ওয়াজ রিয়েলি টাফ। তো আমরা ওখানে ডিফেন্সিভলি আমরা অনেক ঘাটতি দেখেছি, এবং অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল ইকুয়েডরের জন্য ছিল ওদের ফুলব্যাকস খুবই অ্যাটাকিংলি ওভারল্যাপিং, খুব পারফেক্ট ছিল, অন পয়েন্ট ছিল, যেখানে কিনা আমরা দেখেছি আর্জেন্টিনার রাইট ব্যাকস এবং লেফট ব্যাকস দুই প্রান্ত থেকেই আমরা খুবই ঘাটতি দেখেছি। একটা বল প্রোভাইডিং হোক আর যেখানে হোক, আমরা লেফট ব্যাক টেলভিওফিকোকে একটা ফাউল করে পেনাল্টিটা মানে কনসিড করাটাও আমরা করেছি, এবং এটা একটা টার্নিং পয়েন্ট ছিল ফুল ব্যাক পজিশনটা। আরেকটা পজিশন যেটা আমি বলতে চাচ্ছি, এখনকার জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রিমিয়ার লিগে ওয়ান অফ দ্য টপ প্লেয়ার্স ইকুয়েডরের মোসেস কাইসেডো, সে রেড কার্ড পাওয়ার আগ পর্যন্ত সে একটা খুবই ভালো একটা টার্নিং পয়েন্ট ছিল ইকুয়েডরের জন্য, যেটা আর্জেন্টিনার মিডফিল্ড অনেক ল্যাক করেছে। বিকজ মিডফিল্ডটাকে নর্মালি ম্যাকঅ্যালিস্টার একটু ডিপার রোলে খেলে যখন মেসি তার সামনে খেলে, যেহেতু মেসি ছিল না, ম্যাকঅ্যালিস্টার সামনে খেলতে হয়েছে, এবং পিছনের ডিফেন্সিভ মিডফিল্ডটা আপনার পিভট রোলে পারেদেস এবং ডেপল ছিল। পারেদেস কিন্তু আপনার অ্যাটলেটিকো মাদ্রিদে কনসিস্টেন্টলি খেলতেছে না, সে যেহেতু কনসিস্টেন্টলি খেলতেছে না, তার ফর্মে একটা আমরা ঘাটতি দেখেছি। এবং ডেপলের দিক দিয়ে যদি আমরা বলি, সেও অত একটা কনসিস্টেন্ট, এবং তার রিসেন্ট মুভ এমএলএস এ কিন্তু নিয়মিত মেসি সচিত হয়েছে। এটা যতই প্রুভেন প্লেয়ার হোক, আমরা কিন্তু নর্মালি দেখি এরকম একটা লিগে, একটা বড় লিগের প্লেয়ারটা তার খেলাতে রিগ্রেশন বা ঘাটতি কিন্তু হয়। আমরা মিডফিল্ডে পাসিং, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, থ্রু বলস, এগুলোর খুবই ঘাটতি দেখেছি মিডফিল্ডে। যদিও আমাদের আর্জেন্টিনার রাইট উইংয়ে আমরা জুলিয়ানো সিমিওনিকে দেখেছি, তার ওয়ার্ক রেট খুবই ভালো, কিন্তু আমাদের যেহেতু মিডফিল্ডে কন্ট্রিবিউশনটা কম ছিল, ওইখান থেকে ইকুয়েডর আর্জেন্টিনাকে খুব ভালোভাবে এক্সপ্লয়েট করতে পেরেছে। আরেকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে লাউটারো মার্টিনেজ, সে কিন্তু খুবই ভালো একজন স্ট্রাইকার, এটাতে কোনো প্রশ্নই নেই, সে খুবই ক্লিনিক্যাল একজন স্ট্রাইকার, কিন্তু
সে কিন্তু আলভারেজ বা মেসির মতো নিজে থেকে ক্রিয়েট করে সে গোলটা করতে পারে না। হ্যাঁ, ওই অ্যাবিলিটিটা তার সে ট্যাপিং বা আপনি তাকে বানায় দিলে বা তাকে তৈরি করে দিলে সে সেটা ফিনিশিং দিতে পারে। এরিয়ালি সে কিন্তু খুবই ভালো, সে ফিনিশিং এ খুবই ভালো, কিন্তু তার ওই ক্রিয়েটিভিটিতে একটা ঘাটতি রয়ে গেছে, যেটাতে কিনা আর্জেন্টিনা খুবই সাফার করেছে। এটা কি এরকম হতে পারে যে তাকে ম্যাচ ওই পুরো সময়টা তাকে কিন্তু খেলায় না, সে কিন্তু প্রায় দেখা গেছে যে বদলি হিসাবে নামতেছে, এইটাও কি কারণ হতে পারে যে একটা প্লেয়ার যদি সবসময় মাঠে থাকে, মূল একাদশে থাকে, তখন কিন্তু তার মধ্যে একটা অন্যরকম তৈরি হয়, আর যখন একটা বদলি হিসাবে সে রিজার্ভ বেঞ্চে থাকে তার প্রয়োজনে নামানো হয়, এটা আপনি কিভাবে দেখেন? যে এটা অবশ্যই একটা প্লেয়ারের মেন্টালিটি এবং খেলা অফকোর্স এটা এফেক্ট করে, প্রভাব পড়ে। কারণ আপনি যদি জানেন যে আপনি স্টার্টিং 11-এ থাকবেন, তাহলে কিন্তু আপনার ভুল করার ভয়টা থাকবে। আপনি দুটো ভুল করবেন, একটা ভুল করবেন, আপনি 3 নম্বর শট আপনি গোল করবেন, কিন্তু অনেকে এই যে ভুলের ভয়ে প্রথমে মিস্টেক করে বসে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় যে এই সেম টাইম একই সময়ে ব্রাজিলও হেরেছে, এখানে কিন্তু একটা ইকুয়েশন কাজ করেছে, আপনি হয়তো জানেন যে লাতিন অঞ্চল থেকে সরাসরি 6টা দল যাবে, সপ্তম দল যিনি হবেন সে হচ্ছে প্লে অফ। এখানে দুইজনের চান্স ছিল, বলিভিয়া এবং ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা 1 পয়েন্ট বেশি ছিল 18, ওরা ছিল 17। তো যদি দুইজনেই জিতে যেত তাহলে ভেনেজুয়েলা অলরেডি সপ্তম হয়ে এসে প্লে অফে যেত, কিন্তু দেখা গেছে যে ভেনেজুয়েলা কলম্বিয়ার ম্যাচটাও কিন্তু খুব টাফ হয়েছে, 6-3 আপনি হয়তো জানেন। এদিকে বলিভিয়া ব্রাজিলকে বিট করে কিন্তু বলিভিয়া ওই জায়গাটা, ওই স্পটটা নিয়ে গেল। এখন এখানে আসলে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মাঝে মধ্যে এইসব ম্যাচগুলোতে একটু গন্ধ নিয়ে আসি যে আসলে একটা প্যাক ম্যাচ, আর বলিভিয়ার কাছে ব্রাজিলও কি ওরকম কোনো কিছু করে মানে ব্রাজিল বলিভিয়ার কাছে হেরে ওদেরকে সুযোগ করে দেওয়া, এরকম কোনো কিছু তো আমার খেলায় মনে হয় না। আপনার কাছে এই ম্যাচটার মূল্যায়ন কি? জি, আমি বলবো ব্রাজিলের হারাটা খুবই আনএক্সপেক্টেড ছিল আর্জেন্টিনার তুলনায়। কারণ প্রথমত আমরা সবাই এক্সপেক্ট করেছি যে কার্লো অ্যানচেলত্তি একটি খুব তার একটা ওয়ান অফ দ্য মেইন টিমস নামাবে, কারণ এটা একটা ব্রাজিলিয়ান টিম হিসাবে 5th পজিশনে থাকা কিন্তু খুব ভালো একটা না না, সেটাই তাদের 1 বা 2 আমরা দেখেছি থাকা উচিত। আমি ইভেন এমনও দেখেছি কয়েকটা প্লেয়ার, 2-1 প্লেয়ার যাদের ফার্স্ট অ্যাপিয়ারেন্স ছিল ম্যাচে, পুরো টিমটাই কিন্তু কোনো প্রমিনেন্ট প্লেয়ারসদের ছিল। এটা কি এই জন্য হয়েছে যে তারা আগেই বাছাই পর্ব উঠে গেছে বলে আঞ্চলিক কিছু প্লেয়াররে টেস্ট করানোর জন্য কিছু খেলোয়াড়? জি, এটাই কারণ ছিল, রেস্ট দেওয়া একটা কারণ ছিল, কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড কাপের আগে এই কনফিডেন্স জিনিসটা খুব ম্যাটার করে। আমরা গত ওয়ার্ল্ড কাপে যদি দেখি আর্জেন্টিনা পুরা কোয়ালিফাইং স্টেজটা প্রত্যেকটা ম্যাচ তারা জিতেছে অথবা ড্র করেছে, তারা কিন্তু আনবিটেন ছিল, এবং এই মেন্টাল কনফিডেন্সটা কিন্তু তাদের খেলা অনেক কন্ট্রিবিউট করেছে ওয়ার্ল্ড কাপে। আমার মনে হয় এই জিনিসটাতে হারাটা আরো মানে আপনাদের জন্য খারাপ ছিল, কারণ আশ্চর্যকর ছিল। কারণ আমরা যদি দেখি ইকুয়েডর কিন্তু পুরা গ্রুপ স্টেজে সবথেকে বেস্ট ডিফেন্সিভ টিম, তারা লিস্ট অ্যামাউন্ট অফ গোল কনসিড করেছে। সো আর্জেন্টিনার ফরওয়ার্ডদের জন্য মেসি বা আলভারেজ বাদে গোল না করাটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু বলিভিয়ার যদি আমরা দেখি, বলিভিয়া উল্টা পাশে সব থেকে বেশি গোল খেয়েছে পুরো গ্রুপ স্টেজে। তো তাদের উল্টা গোল করে এবং ব্রাজিলের ফরওয়ার্ডের একটাও গোল না করা, এটা খুব লজ্জাজনক বিষয়। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের প্রাণবন্ত এই আলোচনা শুনলেন। সেখানে আমাদের আলোচক যে আলোচনা করেছে, বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ নিয়ে আমরা যে আলোচনা করেছি, আপনারা ইতিমধ্যেই ম্যাচের যে ব্যাকগ্রাউন্ড, ম্যাচের যে কারণগুলো, কেন আর্জেন্টিনা হারলো, কেন ব্রাজিল হারলো, এই বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আলোচকদের মাধ্যমে। আলোচক যিনি ছিলেন তিনি এই বিষয়গুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছে। আমার মনে হয় যারা আর্জেন্টিনার পক্ষে সমর্থক, তারা যদিও আপনারা এই পরাজয়টা মেনে নিতে পারছেন না, তারপরেও যেহেতু খেলা পার্ট অফ গেম, এটা সবাই আমরা মনে করি যে এটা কী কারণে হারছে সেটা আমরা বললাম। আমরা সবাই আশা করি সামনের দিকে আর্জেন্টিনা ব্রাজিল আরও জিতবে, আপনার ভক্ত সমর্থকরা সবাই খুশি থাকবেন, এই প্রত্যাশা রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি।